মনে করে মাত্র 36 দিনের আন্দোলনের ভিতরে 17 বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্কতা। সেজন্য বলি, রাজনীতির মাঠের প্রাইমারি স্কুলের বাল্য শিক্ষা শ্রেণীর ছাত্র হিসেবে যদি সবকিছু বুঝে নিয়েছি বলা হয়, আমি তাদেরকে বলবো, নতুন দলের নতুন বন্ধুদের, পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না, চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। আমরা তোমাদের মধ্যে আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, যারা কোনো অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, শহীদ হয়েছে, তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা করতে চাই, সেটার প্রতিযোগিতা হোক। আকাঙ্ক্ষার বাস্তবায়নের প্রতিযোগিতা আমরা আছি, আমাদের নেতা জনাব তারেক রহমান আছে, আমাদের একটা পরিকল্পনা আছে, আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার আছে, সে অঙ্গীকারের জন্য আমাদের কর্মসূচি আছে, আমাদের আন্তরিকতা আছে, আর্থিক সংশ্লিষ্টতা আছে, সেগুলো অর্জনের চেষ্টা করছি। সুতরাং আমরা শুধুমাত্র উই হ্যাভ এ প্ল্যান বলে ছেড়ে দিইনি। আমাদের নেতৃত্ব আছে, আমাদের পরিকল্পনা আছে, আমাদের কর্মসূচি আছে, আমাদের প্রতিশ্রুতি আছে, বাস্তবায়নের অঙ্গীকার আছে। সেজন্য আমরা আর্থিক সামর্থ্য অর্জন করার চেষ্টা করছি, আমরা যাব, এগোব। আর যারা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে চেতনা নির্ভর রাজনীতি করতে চাচ্ছে, তারাই আজকে স্বৈরাচারের পতনকে কেন জানি আমন্ত্রণ দেবে, স্বৈরাচারের যে পতিত স্বৈরাচারকে কেমন জানি আবার আমন্ত্রণ জানানোর মতো একটা পরিবেশ আবহ সৃষ্টি করছে। সরকারের বয়স 5.5 মাস 6 মাস, এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার। আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। আমরা তো শুরু করছি কেবল। এখন অনেক কথা বলা যায়। 2024-এর 8ই আগস্ট যে ইন্টারিম গভর্নমেন্টের যাত্রা শুরু হলো, সেই যাত্রা আর্টিকেল 106 এর হাত ধরে কেন হলো? তখন তারা কনস্টিটিউশনের কাছে গিয়েছে, তখন তারা সুপ্রিম কোর্টের কাছে গিয়েছে। তারা জানে কিছু আর্টিকেল অ্যাব্রোগেটেড হবে এবং সেটাকে লেজিটিমেসি দেয়া হবে যখন পরবর্তী সংশোধন হবে কনস্টিটিউশনের, সেখানে চতুর্থ তফসিলের সবকিছুকে লেজিটিমেসি দেয়া হবে। সেই 2024-এর 5ই আগস্ট থেকে যেদিন 18তম সংশোধনে গৃহীত হবে, সেদিন পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডকে, সেই সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দেয়া হবে। সংবিধানের প্রফেসর আছে আমার বন্ধু বুরহানুদ্দিন রানা, আমরা তাদের কাছ থেকে সবক নিয়েছি, সম্ভব কিনা তারা বলেছেন সম্ভব। অতীতে যারা ক্রান্তিকালীন বিধান হিসাবে আর্টিকেল 150 অনুসারে বিভিন্ন বিষয় তফসিলে ধারণ করছে, চতুর্থ তফসিলে, সেই ক্রান্তিকালীন সময়টা কি হবে, অনেক সময় অনেক বিচারপতিরা তার ব্যাখ্যা দিয়েছেন। বিচারপতি কালো মানিকও একটা ব্যাখ্যা দিয়েছেন, দেখলাম একটা জাজমেন্ট। তারা তাদের মতো করে রাজনৈতিক ব্যাখ্যা দেয় আদালতে বসে, যেহেতু তারা শপথবদ্ধ রাজনীতিবিদ নাকি ছিলেন বাংলাদেশে কিছু কিছু বিচারপতি। এই শপথবদ্ধ রাজনৈতিক বিচারকরা কিছু কিছু ব্যাখ্যা দিয়েছে। তারা বলেছেন শুধু ক্রান্তিকাল হবে 1971-এর 16 ডিসেম্বরের আগ থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার ওই সময়টা পর্যন্ত, স্বাধীনতা ঘোষণা দেওয়ার সময় থেকে 16ই ডিসেম্বর অথবা প্রথম জাতীয় সংসদের প্রথম দিন, মানে 1973 সালের 7ই এপ্রিল খুব সম্ভবত, এই পর্যন্ত নাকি ক্রান্তিকাল। এরপর নাকি আর কোনো ক্রান্তি হয় না। বাংলাদেশে আর্টিকেল 150-কে সুন্দরভাবে আরো ব্যাখ্যা করতে হবে যে ক্রান্তিকালীন সময় আর কোনটা কোনটা ছিল। একদলীয় বাকশাল যখন প্রণয়ন করলেন, সেটা তো জাতীয়ভাবে একটা ক্রান্তিকাল। তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। 7ই নভেম্বর সৃষ্টি কেন হয়েছিল? ওই ক্রান্তিকালের কারণে হয়েছিল। আমরা 1979-তে যদি সেগুলো ধারণ না করতাম, তাহলে পরে ইলিজিটিমেট হয়ে যেত এর মাঝখানে সমস্ত কর্মকাণ্ডগুলো। বাকশাল দাঁড়িয়ে থাকতো, বাংলাদেশের মানুষ কি বাকশাল দাঁড়িয়ে থাকুক সেটা চেয়েছিল? এন্টি বাকশাল সেন্টিমেন্টের উপর ভিত্তি করে গণতান্ত্রিক দ্বারা শুরু করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের সকল মানুষ সমর্থন দিয়েছিল। সেটাই বাংলাদেশের ইতিহাসে নতুন ভাবে গণতান্ত্রিক যাত্রা। বিচারপতি খায়রুল হকরা সেই 5ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করলেন। বাংলাদেশের সবচাইতে ইনজাস্টিস খায়রুল হক এই দেশের বিনাশের একটা মূল সূত্র। Unfortunately, he was my class teacher. এখনো বোধহয় জেলে। তারপরে ইতিহাস আপনারা জানেন, এই 1979 থেকে 2024 পর্যন্ত যতবারই গণতন্ত্র বিলুপ্ত হওয়ার পথে গিয়েছে, হুমকির পথে গিয়েছে, ততবারই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাত ধরে গণতন্ত্রের মুক্তি হয়েছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অবিরাম সংগ্রামের কারণে আপসীন দেশনেত্রী, তখন আপসীন নেত্রী বলতেন, দেশনেত্রী তার পরে খেতাব পেয়েছেন, খেতাব পেলেন 90 গণতন্ত্র মুক্তি হল। বহুদলীয় গণতন্ত্রের পথে আরেকটা মাত্রা যুগ হলো, আমরা সংসদীয় গণতন্ত্রের পথে আসলাম, তাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। তারপরে কেয়ারটেকার সরকার আসেন, তাও তার সময়। এরপরে 2001 সালের গভর্নমেন্টের পরে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে 111 সৃষ্টি হয়। সেই 111 বেনিফিশিয়ারি কে? ফেসিস্ট শেখ হাসিনা। সেই 111 এবং ফেসিস্ট শেখ হাসিনা, তাদের মধ্যে যোগসূত্র আছে। হাসিনা অবশ্য তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে, কারণ আওয়ামী লীগের আবার অনেক প্রত্যাবর্তন দিবস আছে, তার পিতার আছে, তার ছেলের আছে, তার মেয়ের আছে, তার নিজের আছে, খালি প্রত্যাবর্তন করে। কিন্তু এইবার সঠিকভাবে প্রত্যাবর্তন করেছে, এটা নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। এখন ওখান থেকে কথা বলছে। আমি দুই একটা পত্রিকা আজকে এখানে বসে বসে দেখছিলাম, কালকে সময় পাইনি, আমি বিভিন্ন জায়গায় সফরে ছিলাম। এইখানে আমাকে আমার নেতা জনাব তারেক রহমানকে নিয়ে একটা ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক অনেক লম্বা লম্বা কথা বলেছে, যে ভারতে বসে সালাউদ্দিনের রাজনীতি করা নিয়ে প্রশ্ন। সুবীর ভৌমিক আমাকে ইন্টারভিউ করতে চেয়েছিল এই পত্রিকা, আমি সময় পাইনি রাতে। তারপরে হাসিনাকে ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন উত্তেজনা প্রথম আলো। আসলে আমার দেশ আর প্রথম আলো যদি দুইটা একসাথে পড়া যায় আর কি, তাহলে আপনি সব ধরনের নিউজ পাবেন এই বিষয়ে। তো ওইখানে লিখছে, প্রথম আলোতে লিখছে ভারতীয় মুখপাত্র একজন, যে বাংলাদেশে ডিউলি কনস্টিটিউটেড গভর্নমেন্টের, লেজিটিমেট গভর্নমেন্টের বিরুদ্ধে যা কিছু শেখ হাসিনা একটা প্ল্যাটফর্ম মিটিং এ বলেছে, সেটা ভারত সমর্থন করে না। কিন্তু ভারত কি তাকে বারবার মিটিং করতে দিয়ে একটা সমর্থন করে? তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বায়োলেটারাল রিলেশন রাখবো। আমাদের এই বায়োলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে, এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা সত্যি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন। এখানে বলা হচ্ছে জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেব ভারতে বসে, তারেক রহমান লন্ডনে বসে যদি রাজনীতি করতে পারে, হাসিনার দোষ কি? হ্যাঁ, হাসিনার দোষ আছে। আমরা কেউ ফেসিবাদী ছিলাম না। আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আমাদেরকে জোরপূর্বক নির্বাসন করা হয়েছে। এটা হচ্ছে হাসিনার সাথে আমাদের ব্যবধান। আর হাসিনার সাথে আমাদের আরো ব্যবধান আছে। ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর সাহেব বক্তৃতা দিলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছে, তিনি যোগাযোগ করেছেন, তিনি পালিয়ে গিয়েছেন, এবং হিন্ডন এয়ারপোর্টে আপনাদেরই একজন মন্ত্রী পর্যায়ের মানুষ, নেতা, তাকে অভ্যর্থনা জানিয়েছেন। এগুলো আমাদের সাথে ব্যতিক্রম আছে। আর আমাদেরকে বস্তাবন্দি করে হাত পা চোখ বেঁধে তারপরে বস্তা সহকারে ওখানে ফেলে দিয়েছে, এই ব্যতিক্রমগুলো আছে। হাসিনা তো বাংলাদেশের পার্লামেন্টে ইলেজিটিমেট প্রধানমন্ত্রী হলেও কিছু বক্তব্য দিয়েছে তো এই দেশের ইতিহাসে, যেগুলো লিখিত হয়ে আছে। তিনি বলেছিলেন, আপনাদের সবার মনে আছে, যে ভারতকে যা দিয়েছেন তা নাকি চিরদিন মনে রাখবে। তা হাসিনা ভারতকে যা দিয়েছেন তা চিরদিন মনে রেখেছে বলেই তো এখন আশ্রয়টা দিছে। এটা তো রেসিপ্রোকাল, এই ব্যবধানগুলো তো আছে। আমার নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনে একটা ডেমোক্রেটিক কান্ট্রি থেকে দল পরিচালনা করেছেন, সেই দেশের আইন মান্য করে। সেই দেশ এবং বাংলাদেশ কখনো ডেমোক্রেটিক কালচারের বিরুদ্ধে কখনো কথা বলেনি। কিন্তু শেখ হাসিনা তার বক্তব্য এই দেশে প্রচার করতে দেন, আদালতকে ব্যবহার করেছে। এখন যদি কোন পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট, গণহত্যার জন্য যিনি দায়ী, যিনি এই দেশে মানবতা বিরোধী অপরাধ করেছেন, জাতিসংঘের রিপোর্ট মধ্যে 1400 বেশি মানুষকে হত্যা করেছেন, সেখানে নারী শিশুর ভাগ ছিল 13 কি 14%, এবং আসমান থেকে হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করেছেন।
এর পরেও কি তাকে ডেমোক্রেটিক কালচারের কোন নেতা হিসেবে ভারত স্বীকৃতি দিতে পারে? এই প্রশ্ন আমাদের রইল। তার দিল্লিতে বসে তৎপরতা চালানোর যে অভিযোগ আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক কালচারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে, এই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য যে সমস্ত বয়ান দিয়ে যাচ্ছে, সেটা আমাদের অভিযোগ রইল। এই দায়িত্ব ভারত এড়াতে পারে না। একই সাথে দ্বিমুখী কথা বললে হবে না। এই দেশের মানবতা বিরোধী আদালত আইসিটি কোর্ট তাকে দণ্ডিত করেছে, তার বিরুদ্ধে ফাঁসির রায় আছে এবং আরো মামলা চলমান আছে। কিন্তু নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো অনুশোচনা নাই, দুঃখ প্রকাশ করে নাই, বাংলাদেশের মানুষের সামনে দুঃখ প্রকাশ করে নাই, অনুশোচনা নাই। কিন্তু একটা বিষয় খুব ভালো জানে, বলে যে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান অংশ নিয়েছে, তারা নাকি জঙ্গিবাদী তত্ত্বতার মধ্য দিয়ে তাকে ক্ষমতা থেকে অপসারণ করেছে। যদি অপতথ্য এবং মিথ্যা বলার কোনো বাক্স পৃথিবীতে চ্যাম্পিয়ন হতো, সেটা হলো হাসিনার বাক্স, হাসিনার বাক্স। তার ছেলে ওনাকে সেই অনুষ্ঠানে যোগদান করেছে। আমাকে কালকে কেউ একজন জিজ্ঞেস করছে, সাংবাদিক বলছে হাসিনা কিসের হাসিনা, কোথেকে বলেছে, কি বলেছে, তাকে কি দেখা গেছে? এখন পর্দানশীল হয়ে গেছে, পর্দার আড়াল, এখন আর চেহারা টেরা না। এইগুলো ভারত অ্যালাউ করছে, আর একই সাথে ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে। দুইটা তো একসাথে যায় না। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি যদি বলে এই যে লেজিটিমেট গভর্নমেন্ট, ডিউলি কনস্টিটিউটেড বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্যকে ভারত সমর্থন করে না, এইটুকু আমরা গ্রহণ করলাম। কিন্তু আমরা ওইটাও সমর্থন করি না যে আপনার ওখানে বসে একজন ফ্যাসিস্ট, গণহত্যাকারী, দণ্ডিত অপরাধী, যিনি গণতন্ত্রের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন, তাকে আপনারা বারবার এই সুযোগ দিবেন যে বিশ্ব মিডিয়ার সাথে কথা বলতে। পরিষ্কারভাবে বলতে চাই, আমরা প্রতিবাদ করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমরা নিজেরা প্রতিবাদ করছি।